দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাকে রাজ টিভির পর্দে দেখছেন, আমি সবাইকে আমন্ত্রণ জানাই রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রুমাটোলজিস্ট। আজ 136তম পর্ব, এবং আজ খুব গুরুত্বপূর্ণ একটি পর্ব, কেননা আজ আমরা কথা বলবো পাত্রদের মাতৃত্বকালীন নিরাপদ ওষুধ নিয়ে। দর্শক, মাতৃত্বকালীন সময়টা খুব গুরুত্বপূর্ণ এবং এই সময় অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। সেই সাথে কোন ওষুধটি খাওয়া যাবে কিংবা যাবে না, সে ব্যাপারে একটা সাধারণ ধারণা কিন্তু প্রত্যেকের থাকা প্রয়োজন। দর্শক, আমরা আজ বাথরোগ নিয়ে কথা বলবো এবং মাতৃত্বকালীন সময়ে বাথরোগে যে ওষুধগুলো ব্যবহার করা হয় তার মধ্যে নিরাপদ ওষুধ কোনগুলো তা নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করবো। দর্শক, আমাদের আয়োজন সাইন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই টক্সিট এবং নিউপাসিড। দর্শক, আজ আমাদের সাথে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আছেন ডাক্তার নাজিয়া শবনম, এমবিবিএস বিসিএস হেলথ, এমডি রুমাটোলজি, বিএসএমএমইউ, ইসিআরটি ইউএলএআর, রিউমাটোলজি অ্যান্ড মেডিসিন স্পেশালিস্ট, নিটর, ঢাকা। এই মুহূর্তে ম্যাম আছেন আমাদের সাথে, আমি আমন্ত্রণ জানাই। কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম, আমাদের আয়োজনে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনার ব্যস্ততার মাঝেও আমাদের জন্য সময় বের করার জন্য আমি ধন্যবাদ জানাই আমার দর্শকদের পক্ষ থেকে, ডেল্টা ফার্মা লিমিটেডের পক্ষ থেকে এবং রাজ টিভি পরিবারের পক্ষ থেকে। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দর্শক, আমরা আজ কথা বলবো বাথরোগে মাতৃত্বকালীন নিরাপদ ঔষধ নিয়ে। কোনো প্রশ্ন থাকলে আমাদের লাইভ চলাকালীন সময় কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নগুলো রাখতে পারেন, আমরা চেষ্টা করবো সমাধান দিতে। তবে প্রশ্নটা একটু বিস্তারিত লিখে আমাদের জানালে ভালো হয়। আমরা আর দেরি না করে আমাদের মূল আলোচনায় চলে যাব। আমি শুরুতেই জানতে চাই ম্যাম, বাথরোগ তো আসলে অনেক রকম আছে, অনেক বয়সের একটা রেঞ্জ আছে, বিভিন্ন বয়সে আসলে বাথরোগ হতে পারে। আমি যদি একটু জানতে চাই, আমাদের মেয়েদের আসলে যে সময়টা আমরা সন্তান ধারণ করি, অর্থাৎ চাইল্ড বিয়ারিং যে এজ, এই সময়টাতে আসলে কোন কোন বাথরোগ বাথরোগ নিয়ে আসলে বেশি মহিলারা আসেন, বা এই সময় কি কি বাথরোগ হওয়ার সম্ভাবনা থাকে না? ধন্যবাদ স্বর্ণা। তোমাকে আর রাজ টিভিকে আমাকে এত একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য আমন্ত্রণ জানানোর জন্য। আহ, মেয়েদের যারা হচ্ছে মাতৃত্বকালীন সময়ে আহ, যে সমস্ত বাতরোগে আক্রান্ত হয়, মানে 15 থেকে 45 বছর বয়সে মেইনলি সেই বাতরোগগুলোর মধ্যে রিমাটয়েড আর্থ্রাইটিস, এসিডি, এটা আমরা সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস বলি, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, যেটা হচ্ছে আমাদের শির দ্বারা মেরুদণ্ডের আহ, যে বাত রোগটা প্রধানত, এছাড়া অন্যান্য জয়েন্টও আক্রান্ত করে। তো অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, তারপর হচ্ছে ভাস্কুলাইটিস, এবং হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস, যে সোরিয়াসিস হয় যে স্কিনে, সেটার সাথে যে অ্যাসোসিয়েটেড যে আর্থ্রাইটিসটা থাকে, এই সমস্ত রোগগুলো নর্মালি আমাদের যে মহিলাদের চাইল্ড বিয়ারিং এজে সাধারণত আক্রান্ত হয় আর কি। ধন্যবাদ ম্যাম। ম্যাম, বাতরোগ আসলে এমন একটা অসুখ যে বিষয়ে এখনো আমাদের দেশে মানুষের সচেতনতা কম। আমি যদি একটু বলি, গর্ভকালীন সময়ে আমরা অনেক রোগ নিয়ে আমরা সচেতন থাকি, আমরা নিয়মিত ফলো আপ করি। যেমন গর্ভকালীন সময় ডায়াবেটিস নিয়ে আমরা উদ্বিগ্ন থাকি, কিংবা উচ্চ রক্তচাপ নিয়ে আমরা উদ্বিগ্ন থাকি। গর্ভকালীন সময়ে যদি কোনো কারণে বাতরোগ থাকে এবং সেটা যদি নিয়ন্ত্রণে না থাকে, এক্ষেত্রে কি কি জটিলতা হতে পারে ম্যাম, সে বিষয়টি একটু জেনে। না, প্রধানত হচ্ছে যে কখন একজন বাতরোগে যিনি ভুগছেন, তিনি কখন আসলে মাতৃত্বে মানে চিন্তা ভাবনা কনসেপশনে, মানে কনসেপশনের যে প্ল্যানিংটা, সেটা প্ল্যান করার জন্য আমাদের কে আসলে ওনাদেরকে বোঝাতে হবে যে আপনার যে বাতরোগ, সেটা যেটাই হোক, আহ, সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকতে হবে, অথবা যেটাকে আমরা লো ডিজিজ অ্যাক্টিভিটি বলি, যে একদম মানে মোটামুটি নিয়ন্ত্রণে আছে এরকম পর্যায়ে যখন থাকবে, তখন আমরা আসলে ওনাদেরকে মাতৃত্বের জন্য প্ল্যান করার জন্য অনুমতি আসলে দিই। কারণ অনেক অনেক ওষুধ আছে যেগুলো আসলে ওই সময়ে আমরা কন্টিনিউ করতে পারি না। তো মোটামুটি বলা হয় যখন নিয়ন্ত্রণে থাকবে তখনই ওনারা আসলে আহ, গর্ভ মানে প্ল্যান করতে পারেন। তো এখন অনেক সময় দেখা যায় যে সমস্ত রোগীরা হঠাৎ করে, মানে আনপ্ল্যান্ড কোনো প্রেগনেন্সি যদি হয়, সেক্ষেত্রে যে সমস্ত ড্রাগস রয়েছে সেগুলো বাচ্চার উপর এবং মায়ের উপরে কিছু বিরূপ মানে প্রভাব ফেলে, যার জন্য আমাদের আসলে একটু সাবধানতা অবলম্বন করে প্রেগনেন্সি প্ল্যান করা উচিত।
এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে যে যারা বাতরোগী আছেন তারা প্রথমে আগে নিশ্চিত হবেন যে তার বাত রোগটা নিয়ন্ত্রণে আছে। এখন বাত রোগ বলতে যে শুধু রিমাটয়েড আর্থ্রাইটিস কিংবা স্পন্ডাইল আর্থ্রাইটিস, যেটাকে আমরা বাত ব্যথা বলি, বিভিন্ন জয়েন্টে ব্যথা, সেটা না। এসিডি রোগীরা কিংবা যারা ভাস্কুলাইটিস রোগে আক্রান্ত আছেন তারা। আবার একটা অসুখ আছে যেটা চামড়া শক্ত হয়ে যায়, হাতের আঙুলগুলা নীল হয়ে যায় পানি, ঠান্ডা পানি ধুলে, যেটাকে আমরা সিস্টেমিক স্ক্লেরোসিস বলি। এই সমস্ত রোগের নিয়ন্ত্রণ আসলে নিয়ন্ত্রণ মানে পূর্ণ নিয়ন্ত্রণ অবস্থায় না থাকলে আমরা আসলে প্রেগনেন্সি প্ল্যান করার জন্য অনুমতি দিতে চাই না। তো এই হচ্ছে প্রথম কথা। তো এখন একটা যদি বাত রোগে আক্রান্ত কোনো রোগী যদি আক্রান্ত হয়, প্রথমে যেটা হয় নর্মালি প্রেগনেন্সিতে দেখা যায় যে এটা ফ্লেয়ার করে, যেটাকে আমরা বলি ভীষণ আকারে। সেই অসুখটা যদি নিয়ন্ত্রণে না থাকে, সেই অবস্থায় যদি উনি প্রেগনেন্ট হয়ে যান, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় রোগটা চরম মাত্রায় একদম আবির্ভূত হয় এবং অনেক বেশি খারাপ অবস্থা। সেক্ষেত্রে আমাদের তখন এমন সব ওষুধ দিতে হয় যে ওষুধগুলো আসলে বাচ্চার জন্য এবং মার জন্য, মানে গর্ভাবস্থায় মার জন্য ক্ষতিকর। তো এই জন্যই আমরা বলবো যে প্রথমে আগে আপনার বাচ্চার যখন নিয়ন্ত্রণে আছে তখনই প্রেগনেন্সি প্ল্যান করাটা আসলে বুদ্ধিমানের কাজ হবে। ধন্যবাদ ম্যাম। বাত রোগ আসলে অনেক রকমের হয় এবং বিভিন্ন ধরনের বাত রোগী বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করা হয়। যদি একটু অ্যাজ এ হোল জানতে চাই যে সাধারণত কি ধরনের ওষুধ বাত রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়? আমরা যেমন ধরেন যদি একটা একটা করে বলি, মেজর যে বাতরোগগুলো আমরা সাধারণত কমনলি আমরা ফেস করি, সেটা প্রথমে আসে রিউমাটয়েড আর্থ্রাইটিস, যে সমস্ত জয়েন্টে বিভিন্ন স্মল জয়েন্টস অফ হ্যান্ডস, যেগুলো ছোট ছোট হাতে ছোট ছোট জয়েন্ট গুলোকে আক্রান্ত করে। রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমরা নর্মালি মেথোট্রেক্সেট নামে একটা ওষুধ দিই। মেথোট্রেক্সেট হচ্ছে আমাদের বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে ইউজ করা হয়। এটাকে আমরা ডিমার্স বলি। তো এই ড্রাগ যখন চলে তখন কিন্তু যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস একদম লো ডিজিজ অ্যাক্টিভিটি, আমাদের কিছু স্কোরিং সিস্টেম আছে যেটা দেখে আমরা যখন রুগীরা আমাদের কাছে ফলো আপে আসে তখন আমরা সেটাকে কাউন্ট করি যে তার কয়টা জয়েন্ট খোলা আছে, কয়টা জয়েন্টে ব্যথা আছে। তার ব্লাডের রিপোর্টস গুলা দেখি আমরা। যদি দেখি যে সে লো ডিজিজ অ্যাক্টিভিটিতে আছে অথবা ডিজিজটা কমপ্লিটলি কন্ট্রোলে আছে, তখন আমরা মেথোট্রেক্সেটটা 6 মাস, মানে অ্যাটলিস্ট 4 মাস, 3 থেকে 4 মাস আগে বন্ধ করে দিই। বন্ধ করে আমরা সেফ ড্রাগ দিই। এখন সেফ ড্রাগ কি কি আছে? যেমন এখন ব্যথা নিয়ন্ত্রণের জন্য আমরা সালফাসালাজিন নামে একটা, সালাজিন নামে বাজারে অনেক বেশি পাওয়া যায়। এই ওষুধটা যখন দিই সেটা কিন্তু মেথোট্রেক্সেটের বদলে আমরা বাত রোগীদেরকে দিই, যারা যে গিটে বাত, যেটাকে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস বলি। এটা সেফ এবং এটা কিন্তু অল থ্রু প্রেগনেন্সি দেওয়া যায়। পুরোটাতেই দিব আমরা এবং তাকে কয়েকদিন পর পর ফলো আপে আসতে পারে। নর্মালি আমরা 1.5 মাস পর পর ফলো আপে আসতে বলি রোগীদেরকে, কিছু ব্লাডের রিপোর্ট নিয়ে আমাদের কাছে একটুখানি ফলো আপে আসতে হয়। এই সালফাসালাইসিস সেফ প্রেগনেন্সিতে। এবং আহ, দুগ্ধ পান করা মানে যখন ব্রেস্ট ফিডিং থাকবে তখনও কিন্তু এটা সেফ। মানে এটা যে পরিমাণে নিঃসৃত হয় সেটা বাচ্চার ক্ষতি করে না। তো নর্মালি বলা হয় যে সমস্ত ড্রাগ ক্ষতি করতে পারে, ধরে নেওয়া হয় সেটা যদি মায়ের রক্তের যে পরিমাণ ঘনত্ব থাকে একটা ড্রাগের, সেটা যদি 10% বাচ্চার বডিতে থাকে, তার নিচে থাকে, তাহলে সেটা সেফ। তো এই ড্রাগটা আসলে সেফ, খুবই কম পরিমাণে মাতৃদুগ্ধের সাথে রিলিজ হয়। সো এটা সেফ। তো এই হচ্ছে মেথোট্রেক্সেট গেল। এছাড়া আমরা অনেক সময় দেখা যায় যে স্টেরয়েডস দিই, যে ব্যথা অনেক বেশি থাকলে তখন স্টেরয়েডে থাকে, সেই স্টেরয়েডের জায়গায় আমরা স্টেরয়েডটা একদম লো ডোজে যদি থাকে সেটা কন্টিনিউ করা যায়, বেশি ডোজে আমরা স্টেরয়েড নিয়ে আমি আবার আলোচনা করব। এছাড়া আমরা টোফাসেটিনিব নামে একটা ওষুধ দিই, যেটা আসলে আপনার মানে প্রেগনেন্সিতে এটা সেফ কিনা এরকম কোনো স্টাডি হয়নি, সেজন্য আমরা মোটামুটি অ্যাভয়েড করতে পারি, ইনক্লুডিং ল্যাকটেশনের সময়, মানে মাতৃদুগ্ধ যখন উনি খাওয়াতে চাচ্ছেন তখন আমরা এটাকে অ্যাভয়েড করতে বলি। টোফাসেটিনিব এখন খুব ব্যবহৃত হচ্ছে। এই আর হচ্ছে যে আহ, তো এখন এই যে এটা হচ্ছে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে বললাম। এরপরে আসি যদি আমরা এসিডি, যেটা আমাদের মোটামুটি মেয়েদের 16 বছরের পর থেকে যে সমস্ত মেয়েরা, বিশেষ করে যারা বেশ সুন্দরী থাকেন,
সুন্দর মেয়েরা, এবং তাদের হয় কি একটা বাটারফ্লাই র্যাশ বলে এটাকে, যে এখান দিয়ে নাকের গালের উপর দিয়ে একটা বাটারফ্লাই এর মতো লাল হয়ে র্যাশ হয়, যেটা রোদ্রে গেলে, এটা সূর্যের তাপে কিংবা আলোতে এটা হচ্ছে লাল হয়ে ফুলে উঠে ব্যথা হয়। হ্যাঁ, এবং এটা কিন্তু মানে থেকে যায়, এটা চলে যায়। সাথে জয়েন্ট পেইন থাকতে পারে, কিডনির সমস্যা থাকতে পারে, বিভিন্ন ধরনের চুল পড়ে যেতে থাকে, মুখের ভিতরে ঘা হয়ে, এই সমস্ত সিমটমস নিয়ে এসিডি রোগীরা আমাদের কাছে প্রেজেন্ট করে। তো এসিডি রোগীরা নর্মালি হাইড্রোক্সিক্লোরোকুইন, মানে অ্যান্টি ম্যালেরিয়াল, মানে ম্যালেরিয়াতে কিছু ওষুধ ইউজ করা হয়, তার মধ্যে হাইড্রোক্সিক্লোরোকুইন নামে একটা ওষুধ আছে, যেটা আমাদের এসিডি রোগীদের কাছে আসলে রিকোনিল নামে পরিচিত। তো এটা একটা ব্র্যান্ড আর কি। তো আরো অন্যান্য কোম্পানির ড্রাগস আছে, তো কমনলি যেটা ড্রাগটা ইউজ করা হয়, তো ওই হাইড্রোক্সিক্লোরোকুইনটাকে আমরা অল থ্রু প্রেগনেন্সি সেফ। এবং অনেক স্টাডিতে এটা প্রমাণ হয়েছে যে প্রেগনেন্সিতে এবং মা যখন মাতৃদুগ্ধে বাচ্চাকে দিচ্ছেন তখনও এটা সেফ। এটা মাতৃদুগ্ধের সাথে খুবই কম পরিমাণে রিলিজ হচ্ছে, যেটা সেফ। এখন আমরা যদি এসিডির ব্যাপারে বলি, এসিডি কিন্তু প্রেগনেন্সির সময় খুব বেশি পরিমাণে মানে ফ্লেয়ার করতে পারে। যদি একজন রুগী, নর্মালি এসএলই রুগীরা কখন প্রেগনেন্ট হতে পারবেন কিংবা কখন তারা প্ল্যান করতে পারবেন, তারা যদি 6 মাস পর্যন্ত রোগটাকে নিয়ন্ত্রণে আছে, এই অবস্থায় আছে, এবং হাইড্রোক্সিক্লোরোকুইন মানে যেটাকে আমরা রিকোনিল বলি, সেই ওষুধটা 300 মিলিগ্রামের মতো পাচ্ছেন, কোনো স্টেরয়েড পাচ্ছেন না, পেলেও খুবই লো ডোজে পাচ্ছেন, এই অবস্থায় আপনি প্ল্যান করতে পারেন 6 মাস পর্যন্ত। যখন ডিজিজটা ক্রিসিং ফেজে আছে, একদম রিমিশনে আছে, তখন আমরা এই সেলি রোগীদেরকে আহ, মানে বলি যে আপনি এখন প্ল্যান করতে পারেন প্রেগনেন্সির জন্য। তা কিন্তু দেখা যায় যে প্রেগনেন্সি প্ল্যান করার মানে অনেক সময়ই দেখা যায় যে রোগী যদি ভালো সুস্থ আছে, এই অবস্থায় প্রেগনেন্সি প্ল্যান করার পরেও কিন্তু এসিডি অনেক সময়ই ফ্লেয়ার করে। যখনই ফ্লেয়ার করে তখন এটা খুবই ডিভাস্টেটিং একটা ডিজিজ, এবং এটা হচ্ছে কিডনি এবং আমাদের যে হিমাটোলজি মানে হচ্ছে রক্তের যে কণিকাগুলো, রক্ত কণিকাকে আক্রান্ত করে মেইনলি। জয়েন্ট পেইন খুব কম হয়। তো কিডনিটাকে আমাদের যেগুলো মানে মেইন অর্গান, তখন আমাদেরকে সেটার জন্য কিছু ড্রাগ দিতে হয়। তার মধ্যে হচ্ছে কিছু সাইক্লোফসফামাইড নামে একটা ওষুধ আছে। এটা এটা প্রেগনেন্সিতে ফার্স্ট ট্রাইমাস্টার আমরা দিতে পারি না। যখন এরকম কিছু নিয়ে প্রেজেন্ট করেন রোগীরা, তখন আমরা ফার্স্ট ট্রাইমাস্টারকে অ্যাভয়েড করে সেকেন্ড ট্রাইমাস্টারে দিই, কিন্তু দেখা যায় তারপরেও এটা আসলে মানে খুবই রিস্ক নিয়ে, আমরা রিস্ক বেনিফিট রেশিও করে তারপরে রোগীর সাথে আলোচনা করে তারপরে আমরা হচ্ছে এটা দিতে হয়। এছাড়া আর একটা ওষুধ আছে মাইক্রোফেনোলেট মফেটিন নামে। এই এসিডি রোগীর এই সমস্ত অর্গান সেভ করার জন্য আমরা দেই। সেটাও কিন্তু প্রেগনেন্সি সেফ না যদি কোনো রোগী পেতে থাকেন। মানে সাধারণত যে সমস্ত লুপাস নেফ্রাইটিস, যারা কিডনি রোগে আক্রান্ত এসিডি রোগীরা, তাদেরকে মাইক্রোফেনোলিক মফিটিল দিয়ে চিকিৎসা করা হয়। তো এই সমস্ত ড্রাগ গুলা, এই মাইক্রোফেনোলিক মফিটিল প্রেগনেন্সিতে কন্টিনিউ করা যায় না, তার জায়গায় আমরা অন্য ওষুধ দিই। যদি রোগী ভালো থাকে তখন আমরা অন্য ওষুধ দিয়ে কন্টিনিউ করি। এটার মধ্যে একটা হচ্ছে অ্যাজ এ থেরাপি, এটা প্রেগনেন্সিতে দেওয়া যায়, এবং এটা হচ্ছে মানে সেফলি পুরো প্রেগনেন্সিতে কন্টিনিউ করা যায়। এই তো। আর হচ্ছে যে ভাস্কুলাইটিসেও আমরা যে সমস্ত ড্রাগ ইউজ করি, তো সেইগুলাও আপনার হচ্ছে যে সাধারণত স্টেরয়েড ইউজ করা হয়। স্টেরয়েডটা যদি আমরা হাই ডোজে দিই, তাহলে সেটা বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে কিছু মানে কনজেনিটাল মানে প্রি ম্যাচিউর রাপচার অফ দ্য মেমব্রেন করে, বাচ্চা ছোট হয় বয়সে, মানে প্রেগনেন্সি উইকস এর তুলনায় বাচ্চার বয়সে ছোট, মানে ওজন কম থাকে, যেটাকে আমরা আইওজিআর বলি। এটা বাচ্চার ক্ষেত্রে হয়। মাদার দেখা যায় যে ওনাদের প্রেগনেন্সিতে ইনডিউসড হাইপারটেনশন হয়, জিস্টেনশনাল ডায়াবেটিস ইয়ে করে মানে ডেভেলপ করে যায়। তারপরে হচ্ছে এবং কিছু উম, এই ধরনের প্রবলেম গুলা শুরু হয়ে যায়। তখন আমরা আমরা চেষ্টা করি যে স্টেরয়েডটাকে লো ডোজে রাখতে, less than 20 মিলিগ্রাম পার ডে। যাদের 20 মিলিগ্রাম পার ডে উপরে থাকে, সে সমস্ত মাদেরকে আমরা অ্যাডভাইস করি যে তারা যখন বাচ্চাকে খাওয়াবেন, তার 4 ঘন্টা আগে ওষুধটা খাবেন। নর্মালি আমরা সিঙ্গেল ডোজ দিই, যদি হচ্ছে স্টেরয়েড দেওয়া হয় সকালে সিঙ্গেল ডোজ দেওয়া হয়, এবং এটা হচ্ছে 4 ঘন্টা আগে বাচ্চাকে প্রথমবার খাওয়ানোর 4 ঘন্টা আগে ওষুধটা খেয়ে নিতে হবে। তো এই সময় হয়তো উনি এক্সপ্রেস করে রাখতে পারে ব্রেস্ট মিল্ক,
এই 4টা ঘন্টা গ্যাপ দিয়ে আবার উনি নর্মালি খাওয়াতে পারবেন। কারণ হচ্ছে স্টেরয়েড 2 ঘন্টা পর্যন্ত, 2 ঘন্টা পরে খাওয়ার 2 ঘন্টা পরে পিকে চলে যায়, যার জন্য ওই সময়টা আসলে অ্যাডভাইসেবল না যে মা বাচ্চাকে দুধ খাওয়াবে না। এই হচ্ছে মোটামুটি মেজর কিছু ড্রাগস আমরা যেগুলো দিই। এছাড়া আরো আছে যে আমরা যেমন লোড বা অনেক, যেটা বলবেন যে ব্যথাটা আমরা কিভাবে তাকে নিয়ন্ত্রণ করব। তো যে এই যে বাত রুগীরা যাদের জয়েন্টে ব্যথা আছে তাদেরকে আমরা নর্মালি এনএসএইডস দিই। সবচেয়ে বেশি পপুলার যে এনএসএইডটা আমরা দিই সেটা হচ্ছে আইবুপ্রোফেন। তো নর্মালি যদি কোনো মায়ের ব্যথা শুরু হয় তখন আমরা যদি কোনো মা বাচ্চা নিতে চাচ্ছেন কিন্তু বাচ্চা মানে চেষ্টা করছেন, হচ্ছে না এরকম কিছু, সেই সমস্ত ক্ষেত্রে আমরা আসলে এনএসআইডটা ওনাকে অ্যাভয়েড করতে বলবো। আর যদি এরকম হয় যে উনি মোটামুটি নিয়ন্ত্রণে আছে, মাঝে মধ্যে এনএসআইড লাগে, সেক্ষেত্রে 20 সপ্তাহের আগে পর্যন্ত উনি অন ডিমান্ড খেতে পারবেন ব্যথার ওষুধ, যেটাকে আমরা এনএসআইডস বলি। ঠিক আছে, অবশ্যই কোনো একজন বাতরোগ বিশেষজ্ঞের অনুমতি ক্রমে কিন্তু খেতে হবে। এটা খুবই মানে পরবর্তীতে যখন 20 সপ্তাহের পরে যখন খায় বাচ্চাদের দেখা যায় যে প্রিম্যাচিওর রাপচার অফ দ্য মেমব্রেন হয়ে যায়, তারপর হচ্ছে প্রিম্যাচিওর ডেলিভারি হয়ে যায় এনএসএ যদি। কারণ হচ্ছে ওটা প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিয়াসাস নামে একটা ভেসেল থাকে, সেটার উপরে কাজ করে এনএসআই। তো মোটামুটি এগুলাই। আর হচ্ছে সালফাসালাজিন, আগেই বললাম যে আমরা বিভিন্ন সময় কিন্তু সালফাসালাজিন দিই। এই সালফাসালাজিনটা কিন্তু আবার সেফ ড্রাগ। এটা যারা খাচ্ছেন কিন্তু প্রেগনেন্ট হয়ে গেছেন ভয় পাচ্ছেন, তাদের ভয়ের কোনো কারণ নাই। কারণ হচ্ছে এটা সেফ অল থ্রু প্রেগনেন্সি এবং ডিউরিং ল্যাকটেশন, এটা সেফ একটা ড্রাগ। এছাড়া আর একটা ড্রাগ আছে কলচিচিন, যেটা আমরা সাধারণত গাউট যাদের থাকে তাদেরকে দিই। তো এই ড্রাগটা আবার প্রেগনেন্সিতে কিন্তু মানে এটা সেফ, কিন্তু আমরা যারা মানে এতে ল্যাকটেশনেও এটা দেখা যায় যে এটা অ্যাকচুয়ালি সেফ, এটা মানে দেয়া যাবে, তবে প্রয়োজনে দেয়া যাবে। এটা মানে খুব বেশি স্টাডি এটার এরকম নাই। তো এই হচ্ছে আপনার মেইন যে ড্রাগ গুলো। এছাড়া আরো কিছু ড্রাগ আছে যেগুলো একটু এক্সপেন্সিভ, নর্মালি আমরা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করি না। যেমন এটাকে বলে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। তার মধ্যে কিছু ওষুধ আছে যেমন মানে সাকলিজুমাব, এটাকে আবার প্রেগনেন্সিতে সেফ বলা হয়। তো মোটামুটি এই সমস্ত ড্রাগ যেগুলা রোগীরা জানেন। আর যদি বলেন যে ইটোসিলিজুমাব, এটা খুব ফেমাস হয়ে গেছিল যখন করোনার সময় খুব বেশি ইউজ হয়েছিল, ইন্টারলিউকিন 6 ইনহিবিটর। তো এইটা আবার মানে সেফ ডিউরিং প্রেগনেন্সি, তবে ল্যাকটেশনের ক্ষেত্রে যেহেতু লার্জ মলিকুল, ব্রেস্ট মিল্কে খুবই সামান্য পরিমাণে বের হয়, কিন্তু যেহেতু এটা খুব একটা স্টাডি নাই, তো সেই জন্য খুব মানে বললি আমরা ল্যাকটেশনের সময় এটা দিতে পারি না, এটা অ্যাভয়েডই করতে বলি। মানে ভালো, এটা কোনো স্টাডি নাই যে কিভাবে আমরা দিতে পারি। তো আর কিছু বায়োলজিক্স আছে যেমন হচ্ছে আহ, যেমন রিটুক্সিম্যাব আছে মনোক্লোনাল অ্যান্টিবডি। এটা অনেক সময় অর্গান থ্রেটানিং কন্ডিশনস ইন কেসেস অফ এসিডিতে আমরা দিয়ে থাকি, এবং বলা হয় রিটুক্সিম্যাব সেফলি দেওয়া যাবে প্রেগনেন্সিতে, ল্যাকটেশনে। সো যখন আমরা এই সমস্ত যেমন সাইক্লোফসফামাইড যাকে দিতে পারছি না, যাকে আমরা মাইক্রোফেনোলেট মফিটে দিতে পারছি না, তাকে কিন্তু আমরা রিটুক্সিম্যাব দিতে পারি। এই মোটামুটি আপাতত এইটুকু গুলোই যেগুলো মোটামুটি আমরা কমনলি ইউজ করি, এই সমস্ত ড্রাগস গুলা, এগুলো সম্বন্ধে মানে একটা ওভারঅল আইডিয়া। অসংখ্য ধন্যবাদ ম্যাম, খুব চমৎকার ভাবে আমাদের বুঝে বললেন কোন ওষুধগুলো আসলে প্রেগনেন্সিতে সেফ এবং কোনগুলো সেফ হয়, এবং কিভাবে ট্রিটমেন্ট প্রোটোকলে কোন ধরনের ওষুধ কিভাবে ব্যবহার করা হয়। ধন্যবাদ ম্যাম। আমি এবার একটু জানতে চাই যে বাচ্চাকে আক্রান্ত কোনো মেয়ে যদি সন্তান নিতে চান, আগে থেকে কি কি প্রিকশন নেওয়ার প্রয়োজন, এবং কি কি প্ল্যানিং আসলে লাগে, যদি আমাদের সাথে শেয়ার করতেন। আরেকবার একটু কাইন্ডলি প্রশ্নটা করবেন। ম্যাম, আমি জানতে চাচ্ছি যদি কোনো মেয়ে সন্তান নিতে চান, সেক্ষেত্রে সন্তান নেয়ার আগে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, বা প্ল্যানিংটা আসলে কিভাবে করতে হবে, যে মেয়েরা বাতরোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে। না, যারা হচ্ছে সাধারণ মেয়ে, তাদের ক্ষেত্রে বলবো যে তাদের তো বাথরুম জানেন না। সেক্ষেত্রে নতুন করে কোনো সিমটমস যদি না থাকে তাহলে কোনো আমরা যে মার্কার করব কিংবা কোনো কিছু করব সেটা তো আমরা করব না। যদি তার ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে সে ফলো আপে থাকতে পারে। এছাড়া তেমন কোনো প্রিকশনের দরকার নেই। তবে যদি
কোনো মা মানে কোনো মহিলা প্রেগনেন্ট প্রেগনেন্সি নিয়ে প্ল্যান করতে চাচ্ছেন, তাহলে এবং সে বাত রোগে ভুগছেন, যেটা আমি একটু আগে বললাম, যদি তিনি এসিডি রোগী হন, তাহলে ওনাকে 6 মাস পর্যন্ত মানে তার ডিজিজটাকে রিমিশনে থাকতে হবে, এবং তার স্টেরয়েড খুব কম ডোজে পাচ্ছেন কিংবা না পাচ্ছেন এরকম অবস্থায়, এবং হাইড্রোক্সিক্লোরোকুইনটাও নর্মাল ডোজে পাচ্ছেন, যেটা কিন্তু 300 মিলিগ্রামের বেশি না, এই অবস্থায় পাচ্ছে, তখন আমরা আসলে আমরা রুগীদেরকে বলি যে হ্যাঁ, এখন আপনি প্রেগনেন্সি প্ল্যান করতে পারেন। এটা আর হচ্ছে যে সমস্ত রুগী এসএলই রুগী, তারা যদি আগে কোনো বাচ্চার মিসক্যারেজ নাও হয়ে থাকে, সাধারণত এসএলই রুগীদের কিন্তু ফেটাল অ্যাবনর্মালিটি যেটা হয় যে প্রেগনেন্সিতে অনেক সময় বাচ্চা মিসক্যারেজ হয়। তো মিসক্যারেজ যদি 10 সপ্তাহের আগে হয়, সেটা এখনো পর্যন্ত কোনো কারণ খুঁজে পাওয়া যায় নাই। কিন্তু যারা 10 সপ্তাহের পরে যাদের বাচ্চা নষ্ট হয়, যেটাকে আমরা মিসক্যারেজ বলি, এবং সেটা হচ্ছে আপনার সাধারণত দেখা যায় যে একটা সিনড্রোম আছে, যেটাকে বলা হচ্ছে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। একটা অ্যান্টিবডি থাকে মহিলাদের মেয়েদের শরীরে, যেটা আপনার বাচ্চাটাকে একটা ফরেন পার্টিকেল মনে করে ওটার এগেনস্টে কাজ করে বাচ্চাটাকে নষ্ট করে দেয়, বাচ্চা পড়ে যায়। তো এই জন্য এসএলই রোগীর যদি আগে কোনো হিস্ট্রি নাও থাকে যে তার কোনো মিসক্যারেজ আছে কি না, ইট ইজ অ্যাডভাইজেবল যে উনি একটা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি করবেন। আহ, আহ, যেন তার এবং রিসেন্ট গাইডলাইন ইউলারে বলা আছে যে ইকোস্প্রিন, যদি পেশেন্টের অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম নাও পজিটিভ থাকে, কিন্তু আমরা থেরাপিউটিক্যালি অ্যাসপিরিন, ইকোস্প্রিন যেটা নামে পাওয়া যায়, অ্যাসপিরিন দিতে পারি লো ডোজে। লো ডোজ বলতে আমরা 81 মিলিগ্রাম পার ডে। তো আমাদের দেশে সাধারণ 81টা এখনো অতটা অ্যাভেলেবেল না। 75 মিলিগ্রাম ডেইলি আমরা দিতে পারবো পেশেন্টকে সেফলি, এটা সেফ ড্রাগ। ধন্যবাদ ম্যাম। ম্যাম, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছে, শাহাদাত হোসাইন। তিনি লিখেছেন, ফ্যামিলি মেম্বার বৃদ্ধির সময় পুরুষদের সালফাসালাজিন 4 থেকে 5 মাস বন্ধ রাখতে হয়, যেহেতু স্পার্ম কাউন্ট কম থাকে। প্রশ্ন হচ্ছে, যেসব পুরুষ টফাসিটিনিক খাচ্ছে বাচ্চা নেওয়ার আগে, এই ওষুধ কতটুকু রিস্কি এবং রিস্ক কমানোর জন্য কি করতে হবে? পুরুষদের টফাসিটিনিক সেবন বাচ্চার কোনো ক্ষতি করে কি? পুরুষদের ক্ষেত্রে আসলে টোফাসিডিনিবের বন্ধের কথা আমরা বলি না। আমরা প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে টোফাসিডিনিব বন্ধ করে দিতে বলি। এখনো পর্যন্ত এরকম কোনো আসলে খুবই মানে লেস কিছু স্টাডি আছে, সেগুলো তাও পুরুষদের উপরে করে না, মহিলাদের উপরে আছে। সেই জন্য যেহেতু মানে কোনো স্টাডি নাই, সেই ক্ষেত্রে আসলে এখনো পর্যন্ত আমরা জানি না যে পুরুষদের কোনো ক্ষতি এখনো পর্যন্ত নাই আর কি। তো সুতরাং আমরা বন্ধ করি না, এবং প্ল্যান করার সময়ও বলি না যে বন্ধ করে দিতে হবে। আর স্পার্ম কাউন্ট যেটা কমে যায়, সেটা হচ্ছে মেথোট্রেক্সেটে। মেথোট্রেক্সেট যে সমস্ত পুরুষ মানুষ খাচ্ছেন, তাদেরকে আমরা 3 মাস আগে কিন্তু বন্ধ করতে বলি মেথোট্রেক্সেটটা। কারণ হচ্ছে যে ওখানে মেথোট্রেক্সেটে যদিও মানে ওরকম স্টাডি কোনো নাই যেটা হচ্ছে যে মেথোট্রেক্সেট বন্ধ করার কথা, কিন্তু যেহেতু স্পার্ম কাউন্ট কমে যায়, সেজন্য মানে মেথোট্রেক্সেটটা 3 মাস আগে বন্ধ করাটা। ধন্যবাদ ম্যাম চমৎকার উত্তরের জন্য, এবং ধন্যবাদ দর্শক আপনার মূল্যবান প্রশ্নের জন্য। ম্যাম, আমরা একটু এই পর্যায়ে জানতে চাই, আমরা বিভিন্ন ধরনের ওষুধ সম্পর্কে জানলাম। পাত্রকে ব্যবহার করা হয়, গর্ভকালীন সময়ে কোনটা ব্যবহার করা উচিত কোনটা উচিত নয় সে সম্পর্কে আমরা জানলাম। ম্যাম, এবার একটু জানতে চাই যে গর্ভকালীন সময় অনিরাপদ এমন কোনো ওষুধ যদি সেবন করা হয়, সেক্ষেত্রে কি কি জটিলতা হতে পারে ম্যাম, আমাদের যদি একটু ধারণা দিতেন। না, যেমন যদি আমরা মেথোট্রিক্সেটটা খেয়ে ফেলা হয়, ধরেন এখন একটা একজন মহিলা, উনি মেথোট্রিক্সেট পাচ্ছেন, এই অবস্থায় উনি হচ্ছে যেটা আনপ্ল্যান্ড প্রেগনেন্সি বলা হয়। এবং সাধারণত আমরা তো অবশ্যই পেশেন্টকে বলবো না যে আপনি হচ্ছে এটাকে বাচ্চাটাকে রাখতে পারবেন না কিংবা সামথিং। যেটা হয় যে বাচ্চাদের দেখা যায় বিভিন্ন ধরনের অ্যাবনর্মালিটি, বা সেই বাচ্চার বিভিন্ন ধরনের কনজেনিটাল অ্যাবনর্মালিটি, অ্যানোমালি যেটা বলে, সেটা নিয়ে ডেভেলপমেন্টাল অ্যানোমালি, পেট প্যালেট থাকে, হাইড্রোকেফালাস থাকে, কিংবা মাইক্রোকেফালি থাকে, মাথা ছোট, মাথা অনেক বড়, হ্যাঁ, কিংবা হচ্ছে মানে বাচ্চার ঠোঁট কাটা, ঠোঁটটা কাটা থাকে, এবং হার্ট প্যালেট সহ, যেটাকে ক্লেফট প্যালেট বলে, এই ধরনের অ্যাবনর্মালিটি হয়। আর হচ্ছে তারপরে এই জন্য আমরা মানা করি যে হচ্ছে অ্যাবনর্মালিটিটা অনেক বেশি। এবং এটা শুধু যে বাচ্চার অ্যাবনর্মালিটি করে তাও না, এই অবস্থায় খাওয়া অবস্থায় যদি উনি প্রেগনেন্ট হয়ে যান, ওইটা তো বাচ্চার ক্ষতি করে। আর আরেকটা হচ্ছে অ্যাবর্শন হয়ে যায়, অ্যাবর্টিফিকেন্ট বলা হয় এটাকে আসলে। হ্যাঁ, তো মেথড খাওয়া অবস্থায় আসলে বাচ্চাটা নাও থাকতে সুস্থ তো হবেই, হওয়ার সম্ভাবনা খুবই কম,
সাথে বাচ্চা কিন্তু মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই জন্য আমরা বেশ অনেকদিন আগে, আর যেহেতু মেথোট্রেক্সেট একবার সেবন করার 4 মাস পর্যন্ত রক্তে থাকে, সেই জন্য আমরা এটা সেফলি 6 মাস আগে বন্ধ করে দেওয়া সবচেয়ে ওয়াইজ। অ্যাটলিস্ট 3 মাস আগে তো অবশ্যই বন্ধ করতে হবে। এই আর হচ্ছে যেমন আরেকটা, যেমন সাইক্লোফসফামাইড যদি একজন পেশেন্ট পেতে পাচ্ছেন, এই অবস্থায় উনি প্রেগনেন্ট হয়ে যান, সেই বাচ্চার কিন্তু ভীষণ বিভিন্ন ধরনের মানে কনজেনিটাল অ্যানোমালি, যেটাকে আমরা সাইক্লোফসফামাইড এমব্রায়োপ্যাথি বলি, এই ধরনের সমস্যা হয়। মাইক্রোফেনোনেট মফিটুলে একই অবস্থা। তো সুতরাং এই সমস্ত ড্রাগ আমরা আসলে সাজেস্ট করি না। আর যেমন টোফাসেটিনিব সম্বন্ধে কোনো রকম আপনার নাই, স্টাডি নাই, সেই জন্য আমরা অ্যাভয়েড করতে বলি, কমন ড্রাগ গুলা বলছি আর কি। তো এই জন্য ইট ইস বেটার টু অ্যাভয়েড দ্য সিচুয়েশনস লাইক দিস, যে আমরা এরকম সিচুয়েশনেই পড়বো না। আমরা খুব প্ল্যান করে, বাচ্চাদের ভীষণভাবে প্ল্যান করে আগাতে হয় প্রত্যেকটা জিনিস, ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে প্রেগনেন্সি প্ল্যান করার, মানে এটা খুবই ওয়াইজ বাচ্চার জন্য এবং নিজের স্বাস্থ্যের জন্য। এখন ইসিডি রোগী যদি কোনো মানে ডিজিজ কন্ট্রোলে নাই, এই অবস্থায় নর্মাল যখন কন্ট্রোলে থাকে তাও কিন্তু ফ্লেয়ার হয়। তো তখন দেখা যায় যখন ফ্লেয়ার হয় তখন কিন্তু আমাদের এই যে সমস্ত মানে যে ড্রাগ গুলা আসলে খুব একটা সেফ না, সে সমস্ত ড্রাগ কিন্তু আমাদের ইউজ করতে হয়। 1 নম্বর হচ্ছে যে অ্যাভেলেবিলিটি ড্রাগের, আর 2 নম্বর হচ্ছে আমাদের দেশ তো অনেক বেশ ভালো পুয়ার কান্ট্রি। তো খুব বেশি ভালো ড্রাগ, দামি ড্রাগ ইউজ করা তো অ্যাফোর্ড করার জন্য তো রুগীদের খরচ করতে হয়। সেই জন্য আসলে যেমন রিটুক্সিম্যাব দেওয়া যায়, রিটুক্সিম্যাব দিলে ওটা সেফ। তো এভাবে প্ল্যান করে গেলে তখন আসলে এই ধরনের অকেশন গুলোই হয় না। আমরা দেখা যায় যে রোগীকে খুব সুন্দরভাবে বাচ্চা বাচ্চা ভূমিষ্ঠ করছেন এবং বাচ্চা সুস্থ আছে, মাও সুস্থ আছে। এটাই তো আমরা চাই। সুতরাং আমাদের উচিত রোগীদেরকে বোঝানো এবং রোগীদেরও খুব ভালোভাবে বোঝা উচিত। একটা পরিবার পরিকল্পনা করে প্ল্যান করে বাচ্চা নেওয়া, এবং সেই বাচ্চার মধ্যে মানে at least 2 বছর থেকে 3 বছরের স্পেল দেওয়া, বাচ্চার ডিজিজটাকে কুইসেন্ট ফেজে মানে একদম রিমিশন ফেজে নিয়ে যে বাচ্চা প্রেগনেন্সি প্ল্যান করে, দ্যাট দিজ আর মানে অ্যাকচুয়ালি ওয়ান্টেড। ধন্যবাদ ম্যাম। ম্যাম, বাতরোগে আক্রান্ত এমন মেয়েদের প্রসব পরবর্তী সময় কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ম্যাম? এরপরে মানে প্রসবকালীন যেটা যখন আমরা ল্যাকটেশন মানে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর সময়টাতে অবশ্যই মেয়েদের খুব খুব সচেতন থাকা উচিত এবং খুব ভালো কন্ট্রাসেপশন ব্যবহার করা উচিত। তা 3 মাস পর্যন্ত তো মানে সাধারণত ডেলিভারি 3 মাস পর্যন্ত তো মানে রেস্ট্রিকশনই থাকবে, তারপরেও কিন্তু ভালো কন্ট্রাসেপশন ইউজ করবে, ভালো খাবে, সাথে যে সমস্ত ড্রাগ গুলা, এবং আমাদের কাছে ফলো আপ, এটা কিন্তু 6 মাস পরে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে কিন্তু ডিজিজ ফ্লেয়ার করে। সো সিমটম হলে সাথে সাথে আমাদের যে আমাদের বাথরুম বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করা এবং তার সেই পরবর্তী মানে পদক্ষেপ নেওয়াটা খুব জরুরি। কারণ আমরা সাধারণত ডিজিজ ফ্লেয়ার করার ভয়টা বেশি পাই। বাতরোগ এবং এসিডি ভাস্কুলাইটিস সবগুলোই আফটার ডেলিভারি কিন্তু ফ্লেয়ার করে। সো এই ফ্লেয়ার মানে সিমটম গুলো অনেক বেশি পরিমাণে যা ছিল তার থেকে অনেক বেশি চরম পর্যায়ে এসে, কারণ হচ্ছে দেখা যায় যে যখন প্রেগনেন্ট থাকে একজন মা, প্রোল্যাক্টিন নামে একটা হরমোন আছে, সেই হরমোনটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়, যার কারণে ফ্লেয়ারটা আসলে হয়। এছাড়া অন্যান্য মানে প্রেগনেন্সিতে যে সমস্ত মহিলাদের যে হরমোন গুলা বেড়ে যায়, লাইক সবচেয়ে বেশি হচ্ছে ইস্ট্রোজেন, এটা এটাও কিন্তু আপনার হরমোনের মানে হরমোনাল ইমব্যালেন্সের কারণে অনেক বেশি ফ্লেয়ার হয়। এছাড়া আরো অনেক কিছু আছে, লাইক আমাদের যে সাইটোকাইনস গুলা, মানে আমাদের বডিতে অনেক ধরনের ম্যাটেরিয়ালস আছে যেগুলো হচ্ছে অনেক বেশি পরিমাণে প্রেগনেন্সিতে সব কিছু বেড়ে যায়, যার জন্য ফ্লেয়ার হওয়ার চান্সেস অনেক বেশি থাকে এবং ডেলিভারি পরে সেটা আবার বাড়ে আরেক দফা। তখন আসলে মহিলাদের যারা প্রেগনেন্ট হয়ে মা হয়েছেন, নতুন মা, তাদের কিন্তু এইদিকে খুব খেয়াল রাখতে হবে যে বাচ্চাকে আহ খাওয়ানোর সময় খেয়াল রাখতে হবে যে সে এমন কোনো ওষুধ খাচ্ছে কিনা যেগুলো না করা হয়েছে, এগুলো খাওয়া যাবে না। কিংবা যদি অসুখটা বেড়ে যায়, সাথে সাথে আমাদের মানে পাত্র বিশেষজ্ঞ শরণাপন্ন হওয়াটা খুব বেশি জরুরি।
অসংখ্য ধন্যবাদ ডাক্তার নাদিয়া শাবনম ম্যাম আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমরা আজ খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা করলাম, বাথরোগে মাতৃত্বকালীন নিরাপদ ওষুধ, এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করলাম। এবং আমার মনে হয় আমাদের আজকের এই আলোচনা প্রত্যেক প্রত্যেকের আসলে দেখা উচিত এবং জানা উচিত। নিরাপদ মাতৃত্বের জন্য আজকের এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা চাই প্রত্যেক মা নিরাপদে তার গর্ভকালীন সময় পার করুক এবং একটি সুস্থ সন্তান জন্ম দিক, নিজে সুস্থ থাকুক। ম্যাম, আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখছিলেন বাংলাদেশ রুমাটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত ফ্রাইডে নাইট উইথ রুমাটোলজিস্ট, এবং আমরা আজ কথা বললাম বাথরোগে মাতৃত্বকালীন নিরাপদ ওষুধ নিয়ে। এই চমৎকার আয়োজনটির সাইন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার বাই টমাস 50%। দর্শক, পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের এই আয়োজন এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.